Hello my dear brothers and sisters, my dear SSC aspirants. Welcome you once again to my class. তোমাদেরকে আজকে আমি এই ক্লাসটাতে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কিভাবে পুরো এসএসসি সিলেবাসটাকে অল্প সময়ের মধ্যে কভার করা যায়। প্র্যাকটিক্যালি গত দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আজকেও শুনে বুঝতে পারছো গলাটা ঠিকঠাক পরিষ্কার নয়, একটা ফিভার ফেজ ছিল, সেখান থেকে আস্তে আস্তে করে ওভারকাম করছি। হোয়াট এভার দ্য ম্যাটার মেবি, যাই হোক না কেন আমরা মূল কথায় ফিরে আসি। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে দু একজন আমাকে বলেছিলে যে স্যার এই অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করাটা বেশ চাপের, তো কিভাবে আমরা ব্যাপারটাতে এগোবো সেই সম্পর্কে যদি একটা ছোটো করে গাইডলাইন দেন তাহলে আমাদের খুব উপকার হয়। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল পুরো ব্যাপারটাকে একটা মোটামুটি যদি আমরা ডায়াগ্রামে ফেলতে পারি, অর্থাৎ কী কী আমাদের করতে হবে দুটো গ্রুপেরই, অর্থাৎ 9, 10 এবং 11, 12, সেইটা একটা মোটামুটি ডায়াগ্রাম করে নিয়ে তারপরে আমরা একদম সেকশন ওয়াইজ আলোচনায় যাব। এবং তোমরা সবাই জানো যারা পরীক্ষায় বসতে চলেছো, তোমাদের 9, 10-এ যারা পরীক্ষায় বসবে তাদের জন্য রয়েছে 6টা সেকশন। পোয়েট্রি যেখানে 16টা কবিতা রয়েছে, 9 জন কবির, ড্রামা রয়েছে 3টে, শর্ট স্টোরি 4টে, এসে 2টো, গ্রামার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইউসেজের উপর রয়েছে একটা সেকশন, এবং কম্পোজিশন অফ এ প্যারাগ্রাফ অ্যাবাউট 50 to 60 ওয়ার্ডস। আর এই পাশে তোমাদের রয়েছে পোয়েট্রি পার্টে রয়েছে 11, 12-এর 21টা কবিতা রয়েছে এবং সেখানে 15 জন কবির 21টা কবিতা রয়েছে। ড্রামা রয়েছে 4টে, নভেল রয়েছে 2টো, শর্ট স্টোরি 4টে, এসে 4টে, এবং গ্রামার আর ল্যাঙ্গুয়েজ ইউসেজ তো রয়েছে, সেখানে কমন এরার, সেন্টেন্স ফর্মস, ন্যারেশন চেঞ্জ ইত্যাদি ইত্যাদি রয়েছে। আর লিটারারি ডিভাইসেস, রেটরিক অ্যান্ড প্রসিডি রয়েছে, এবং সঙ্গে দুটো বিষয় আমি স্টার রেট করে উল্লেখ করে দিয়েছি, সনেট অ্যান্ড সনেটিয়ারিং অ্যান্ড ইন্ট্রোডাকশন এবং অ্যাবাউট দ্য পোয়েটস। এবারে খুব দ্রুত আমরা এক একটা পার্টে আলোচনায় চলে যাওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে দুটো সেকশনের যে কমন ব্যাপারটা রয়েছে, বা দুটো গ্রুপেরই একটা কমন সেকশন রয়েছে পোয়েট্রি সেকশন। তো অ্যাকচুয়ালি পোয়েট্রি পার্টটা জেনারেলি এখানে তো আর সাবজেক্ট ম্যাটারটুকু বুঝে নিয়ে পড়লে হবে না, অর্থাৎ যেটা আমরা সামারি বলি, এই সামারি পড়ে কিন্তু হবে না, একদম ইন ডিটেলস ওয়ার্ড ফর ওয়ার্ড, লাইন বাই লাইন অর্থ বুঝে তোমাদের পড়তে হবে। শুধু টেক্সচুয়াল যে মিনিংটুকু জানলে হবে তাই নয়, এর বাইরে টেক্সট বেস, এক্সট্রা টেক্সচুয়াল যে সমস্ত অ্যানালিসিস সেগুলোও জানতে হবে, বা এখানে কী কী সমস্ত প্রসঙ্গ রয়েছে, বাই কনটেক্সচুয়াল, ইন্ট্রা কনটেক্সচুয়াল, ইন্টারটেক্সচুয়াল যে সমস্ত রেফারেন্সেস রয়েছে সেগুলো সম্পর্কে খুব ভালো করে ধ্যান ধারণা না থাকলে পোয়েট্রি থেকে কোয়েশ্চেন লেখা খুব মুশকিল। সো পোয়েট্রি সেকশনটাই কিন্তু কোনোভাবে ওই সাবস্টেন্স বেসড পড়াশুনো চলবে না, এটা বলাই বাহুল্য, এবং তোমরা সেটা জানো এবং সেভাবে আশা করি পড়াশুনো করছো। এবং পোয়েট্রির উপর যে ক্লাসটা আমি নিয়েছি, দু একটা ক্লাস, সেখানে দেখেছি আমি একদম ইন ডিটেলস আমাদের পড়াচ্ছি। সো পোয়েট্রি সেকশনটা কিন্তু একদম কোনো রকম ফাঁকি মারা চলবে না। আমি এই সেকশনটা, অর্থাৎ যারা 11, 12-এ বসবে তাদের যে দুটো স্পেশাল পার্টস রয়েছে এটা আমি শেষের দিকে আলোচনা করব। এখন আমি ইন জেনারেল দুটো গ্রুপে যে যে কমন সেকশনস রয়েছে এগুলো আলোচনা করে যাচ্ছি। তাহলে পোয়েট্রি সেকশনে একটাই গাইডলাইন, ডিটেলড লাইন বাই লাইন, ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, বেটার টু সে ওয়ার্ড বাই ওয়ার্ড স্টাডি, এবং একই সঙ্গে টেক্সচুয়াল তো বটেই, ইন্ট্রাটেক্সচুয়াল এবং ইন্টারটেক্সচুয়াল খুব ভালো রকম একটা আইডিয়া থাকতে হবে, এবং বাই কনটেক্সচুয়াল যদি কোনো রেফারেন্স থাকে সেটা জেনে নিতে হবে। এরপরে যেটা রয়েছে তোমাদের ড্রামা, এখানে রয়েছে 3টে ড্রামা, এখানে রয়েছে 4টে ড্রামা। ড্রামা ব্যাপারটা যদি আমার সাজেশন নাও তাহলে আমি বলবো অবশ্যই একদম ওখানে টেক্সটটা খুব ভালো করে পড়া থাকলে ভালো হয়, কারণ ড্রামাতে অনেক সময় উক্তি উল্লেখ করে তোমাদের প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে কিন্তু টেক্সট না পড়া থাকলে উত্তর দেওয়া খুব মুশকিল। তাই ড্রামা সেকশনটা কিন্তু একদম প্ল্যান ওয়াইজ, যে আমার হাতে রয়েছে ধরলে আমি 4 মাস কি 3 মাস, আমার রয়েছে 3টে ড্রামা, তাহলে আমাকে আমি যদি ধরে নিই 3 মাস মানে 12 সপ্তাহ, আমি ধরে নিলাম একটা ড্রামা আমি শেষ করব 2 সপ্তাহে, কি ছোটো ড্রামা হলে 1 সপ্তাহে। তাহলে দেখে নেব একটা ড্রামাতে ধরে নিচ্ছি আমি সাপোজ 50 পাতা রয়েছে, তাহলে যদি আমি 7 দিনে শেষ করতে চাই তাহলে 7 7 49, তাহলে আমাকে 7 থেকে 8টা পাতা প্রতিদিন পড়তে হবে। পাতা বলতে আমি পেয়েছি এই অর্থে বলতে চাইছি। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে একটা প্ল্যান করে নাও, এবং অবশ্যই চেষ্টা করো লাইন বাই লাইন পড়তে, এবং পাশে, এবং এখন প্রচুর বই পাওয়া যায় যেগুলো প্যারাফ্রেজ করা রয়েছে, ফলে বোঝাটা খুব একটা মুশকিল নয়। এবং সেক্ষেত্রে তোমরা ড্রামা পড়ার সঙ্গে সঙ্গে দেখবে
যেগুলো এক্সপ্লেনেটরি পার্টস রয়েছে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট লাইন্সগুলো বলাই রয়েছে, যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। তাই ইম্পর্টেন্ট লাইন্স অর্থাৎ সেখানে ইম্পর্টেন্ট যে সমস্ত মানুষের চরিত্রে, যেগুলো মানুষরা বলে চরিত্র বলা ভালো, তাদের যে সমস্ত উক্তি রয়েছে সেই উক্তিগুলো পেয়ে যাবে। তো ইন দ্যাট কেস তোমরা যতটা সম্ভব ড্রামাগুলোকে টেক্সচুয়াল একদম ক্লিয়ার একটা আইডিয়া রেখে এগোনোর চেষ্টা করো। এবং আরেকটা কথা এখানে বলে নেওয়া দরকার রয়েছে যে ড্রামার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বহু ক্ষেত্রেই দেখবে, বিশেষ করে শেক্সপিয়ান ড্রামাতে একটা প্রবলেম থাকে। সেই প্রবলেমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু যেহেতু আর্কাইক ফর্মে থাকে তাই বোঝা মুশকিল আছে। সেক্ষেত্রে প্যারাফ্রেজ কিন্তু খুব ভালো একটা সহায়তা দেয়। এবং ড্রামার ক্ষেত্রে কবিতার মতোই বেশ কিছু প্রসঙ্গ থাকে, যে প্রসঙ্গগুলোতে অ্যালিউশন থাকে বা এক্সট্রা টেক্সচুয়াল কোনো রেফারেন্স থাকে। সেই ব্যাপারগুলো একটু যতটা সম্ভব জেনে নেবে, তত তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকবে এবং সেভাবে পারফরমেন্সটাও বেটার আসবে। তাই যদি ধরে নিই আমি খুব খারাপ ভাবে যে সময় এত বেশি চলে যাচ্ছে, টিউশন পড়াতে হচ্ছে প্রচুর, আরও বহু রকম ঝামেলা রয়েছে, তাহলে যেটুকু বলা, যদিও এটা বলা ঠিক নয়, সেটা হচ্ছে ওই প্যারাফ্রেজটুকু পড়ে নিতে হবে আর কি। তবে আমি আবারও বলছি, ড্রামা পোয়েট্রির মতোই একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লেই সবচেয়ে ভালো হবে। এবং সেক্ষেত্রে চাপ হয়তো একটু থাকবে, তবে যদি তোমরা প্ল্যানটা ঠিকঠাক করে নাও তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। যে কোনো কম সময়ের মধ্যে বড় কিছু কভার করতে গেলে একদম ক্লিয়ার কাট একটা প্ল্যানিং থাকা দরকার রয়েছে। সেই প্ল্যানিংটাই কিন্তু তোমাদের করতে হবে। আর পরের পার্টটা যেটা রয়েছে শর্ট স্টোরি, শর্ট স্টোরি অবশ্যই তোমাদের আমি বলবো যে ওর কোনো প্রশ্নই নেই, তোমাকে ডিটেল পড়তে হবে, কারণ ওখানেও একদম ছোটো ছোটো যেহেতু গল্পগুলো ছোটো, মানে হয়তো ভাবছো যে ইসব সেবলসের মতো ছোটো, তা কিন্তু নয়। তোমাদের সাপেক্ষে ছোটো গল্প, সেগুলো অবশ্যই টেক্সটটা পড়ে নিতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। এখানে একটা কথা বলা রয়েছে, নভেল পার্টটা যেটা রয়েছে তোমাদের 11-12 স্পেশাল সেকশন, নভেল কিন্তু একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং ড্রামা পড়তে গেলে নভেল পড়াটা বেশ চাপের। যদি কারুর পড়া হয়ে গিয়ে থাকে, অর্থাৎ তোমরা যদি এর আগে প্রস্তুতি নিয়ে থাকো, দ্যাটস গুড। যারা অলরেডি হয়তো প্রিপারেশনের মধ্যে ছিলে তাদের জন্য এই কথাগুলো নয়, কিন্তু যারা ওটা পড়োনি বা আগে থেকে পড়া নেই নভেলগুলো, তোমরা যদি এই মুহূর্তে নভেল পড়তে শুরু করো তাহলে কিন্তু বাদবাকি সেকশনগুলো পুরো ফাঁকা থেকে যাবে। তাই আমার সাজেশন, নভেলটা তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সামারিটা প্রথমে পড়ে নাও, প্রথমেই চ্যাপ্টার ওয়াইজ সামারিটা পড়ে নাও, যাতে পুরো স্টোরি লাইনটা তোমার গ্রাসপে থাকে, তোমার আইডিয়ার মধ্যে থাকে। এবং তারপরে তোমরা করবে কি, যে যদি পরে সময় পাও যতটা টেক্সট পড়তে পারবে দ্যাটস গুড, কিন্তু নভেলটাকে আমার মনে হয় এই মুহূর্তে যদি তোমরা ডিটেল টেক্সট স্টাডিতে যাও তাহলে কিন্তু মুশকিল আছে। তো নভেলটাকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সামারি পড়ে নাও, এরকম প্রচুর বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এরপরে আমরা যাবো যেটা হচ্ছে এসেও অবশ্যই ডিটেল পড়তে হবে, কারণ এসে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা, এবং এখানে প্রত্যেকটা জায়গা খুব ভালো করে প্রত্যেকটা লাইন বুঝে নিতে হবে। কারণ এসে হচ্ছে একদম মানুষের, অর্থাৎ যিনি লিখছেন রাইটারের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রকাশ, সেইটা ঠিকঠাক বুঝতে না পারলে কিন্তু মুশকিল আছে, সেটা তোমাদের ডিটেল স্টাডিতে যেতেই হবে। এরপরে থাকছে যে সেকশনটা এসে, অর্থাৎ টেক্সট পার্টটা মোটামুটি কাভার হলো। এরপরে গ্রামার বা অন্যান্য সেকশনগুলো নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমি এই সেকশনটা একটু কভার করতে চাইবো, সনেট অ্যান্ড সনেটিয়ারিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। সনেটের যে ইতিহাস রয়েছে, অর্থাৎ সনেটের সৃষ্টি থেকে শুরু করে, ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে সনেটের সৃষ্টি থেকে শুরু করে আমাদের হৃদয়বেথান যুগে এবং তার পরবর্তী সময়ে যে সনেটের এক্সপেনশন, বিশেষ করে তোমাদের যে সনেটগুলো রয়েছে, এই ইতিহাসটা কিন্তু জেনে নিতে হবে। বিশেষ করে সনেটের যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু জানাটা খুব জরুরি। কারণ কম্পারেটিভ স্টাডি যদি উপর কোনো প্রশ্ন আসে, পেত্রাকান সনেট এবং শেক্সপিয়ান সনেট বা এলিজাবেথান সনেটের মধ্যে যদি কম্পারেটিভ স্টাডির কোনো প্রশ্ন আসে বা টেকনিক্যাল কিছু প্রশ্ন আসে, সেক্ষেত্রে এই আইডিয়া না থাকলে মুশকিল আছে। আমি এই সেকশনটা অবশ্যই আলোচনা করব, যখন আমি ওখানে যাব আলোচনা অবশ্যই করব। এবং পরে অ্যাবাউট দ্য পোয়েটস, এই জায়গাটা একটা বলার রয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা। যখনই তোমরা কোনো কবিতা পড়ছো, এবং আমি অবশ্যই এরপরে আগের কবিতাটা হয়তো সেভাবে পড়ানো সম্ভব হয়নি, আমি পরে একটা চেষ্টা করছি আর সাপ্লিমেন্টারি সেকশন বলে দেওয়ার বা আলোচনা করে দেওয়ার। এই সেকশনটাতে আমার যেটুকু ধ্যান ধারণা তাতে মনে হয়েছে এখানে তোমার জন্ম বৃত্তান্ত খুব একটা জানতে চাওয়া হয়নি, ওগুলো পড়ে সময় নষ্ট করো না। 4-5টা বিষয় তোমরা একটু মাথায় রাখবে। কবি কোন যুগের কবি, এটা একদম ফান্ডামেন্টাল একটা বিষয়, এটা কিন্তু অনেকেরই মাথায় থাকে না, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে কোন ঘরানার কবি, মানে কি ধরনের লেখা লিখেছেন, অর্থাৎ রোম্যান্টিক নাকি দেখা যাবে হয়তো মডার্ন, এই যে ঘরানাগুলো,
কোন যুগ এবং কোন ঘরানা, এটা একটু জেনে নেওয়া দরকার আছে। সঙ্গে সঙ্গে উনি লিটারেচারের ক্ষেত্রে নতুন কিছু কন্ট্রিবিউশন লিখেছিলেন কিনা, অর্থাৎ তার হাত দিয়ে কোনো কিছু নতুন ইন্ট্রোডাকশন হয়েছিল কিনা, বা তার সঙ্গে রিলেটেড কোনো স্পেশাল টার্ম কিছু আছে কিনা, তার স্পেশালিটি জায়গাগুলো কোথায় ছিল, এইগুলো একটু জেনে নেওয়া খুব জরুরি। আমি একটা উদাহরণ দিয়ে বলি। সাপোজ আমি ধরুন রবার্ট ব্রাউনিংয়ের আমরা জানি মাস্টারি হচ্ছে তার ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে, এটা জেনে নেওয়া খুব জরুরি। আমরা যদি ধরে নিই ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে, ওয়ার্ডসওয়ার্থের হচ্ছে স্পিরিচুয়াল কমিউনিয়ন উইথ নেচার, এই জায়গাটার ধারণা থাকা খুব জরুরি। তো এগুলো আমি খুব বেসিক লেভেলের কথাগুলো বলছি। বা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, এই কথাটা কে বলেছিলেন বা কার ধ্যান ধারণা থেকে এটা এসেছিল, ওয়ার্ডসওয়ার্থের কাছ থেকে আমরা এক্স্যাক্টলি এই যে বিষয়গুলো। এছাড়া যদি কোনো ক্রিটিক্যাল তিনি থিওরি এনে থাকেন, বা যেমন ধরো ট্রুথ বিউটি, বিউটি ট্রুথ কিডসের ক্ষেত্রে আসছে, তো এইরকম বিষয়গুলো, এগুলো খুব সিম্পল ব্যাপারগুলো বললাম। এর বাইরেও কিছু ইস্যুস থাকবে, সেগুলো একটু অবশ্যই কবি ওয়াইজ তোমরা একটা লিস্ট বানিয়ে ফেলবে। তার বেসিক জায়গাগুলো যেটা বললাম আমি, প্রথমে কোন যুগের কবি, কোন ঘরানার কবি, এবং তার সঙ্গে স্পেশাল কিছু, এবং একই সঙ্গে তার বিখ্যাত লেখাগুলো। তার মানে এই নয় টোটাল সমস্ত ওয়ার্কস তোমাকে মুখস্থ করতে হবে, যেগুলো মূলত অফ কোটেড, অফ ডিসকাসড, মানে যেগুলো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আলোচিত বিষয়, বইগুলো বা তার লিটারারি থিওরি, এইগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তো অ্যাবাউট দ্য পোয়েটস মানে কিন্তু এই জায়গাগুলো খুব জরুরি। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি তার কোনো ছদ্ম নাম থেকে থাকে, এটাও, যেমন বার অব্যবহন, এই কথাটা আমরা জানি কার সম্পর্কে, না আমরা জানি শেক্সপিয়ার সম্পর্কে আমরা বলি। তো এই জায়গাগুলো, আরও বেশ কিছু জিনিস থাকতে পারে, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। এবং আরেকটা বিষয় এখানে বলার রয়েছে, এই কবিদের জানার প্রসঙ্গে কখনো কখনো দেখা যাবে তাদের পার্সোনাল লাইফের কিছু ইস্যুস এলেও আসতে পারে। যেমন ওয়ার্ডসওয়ার্থ যদি পড়তে হয়, তাহলে ডরোথি ওয়ার্ডসওয়ার্থের কথাও জানতে হবে, কারণ ডরোথি ওয়ার্ডসওয়ার্থের প্রসঙ্গ না জানলে কিন্তু ওয়ার্ডসওয়ার্থকে বোঝা যাবে না। তো এই জায়গাগুলো কিছু পার্সোনাল, টোটাল তার আমি আবারও বলছি ঠিকুচিকুষ্টি জানতে হবে এরকম নয় বিষয়টা, কিন্তু যেটুকু প্রয়োজন তার কাব্য বুঝতে গেলে সেই পার্সোনাল ইনফরমেশানটা জেনে নেওয়া দরকার, বা অন্তত কিছু যেগুলো খুব প্রাসঙ্গিক ইনফরমেশান সেটা জানা খুব জরুরি। যেমন আমি শেক্সপিয়ার পড়তে গেলে ডার্ক লেডির প্রসঙ্গটা আমাদের জানার দরকার, মিস্টার ডব্লিউ যে প্রসঙ্গ জানার দরকার আছে, এইগুলো কিন্তু খুব জরুরি জিনিস। তো কবি মানে এই ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে। এরপরে আমি চলে যাব কিন্তু টেক্সট পার্টটাকে শেষ করে এবার চলে যাব গ্রামার এবং এই যে ল্যাঙ্গুয়েজ ইউসেজ। অ্যাকচুয়ালি আমি ধরেই নিচ্ছি তোমরা যারা পরীক্ষায় বসছো তাদের বেশিরভাগ জন বা অলমোস্ট সবাই তোমরা অল্প বিস্তর হলেও ছাত্র পড়াও, মানে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছো, অর্থাৎ টিউটার হিসাবে অথবা অন্য কোনো সেক্টরে, প্রাইভেট সেক্টর বা সরকারি সেক্টরে, যে কোনো জায়গায় হয়তো তোমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছো। সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি কিন্তু ফান্ডামেন্টাল গ্রামারে তোমাদের কারো কোনো সমস্যা নেই। অর্থাৎ একজন টিচার হিসাবে ছাত্রকে পড়াতে গেলে গ্রামার যেটা জানার দরকার সেই জায়গাটা তোমাদের পরিষ্কার রয়েছে। তাহলে তোমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে অ্যাডভান্সড গ্রামার। অ্যাডভান্সড গ্রামারের চর্চার ক্ষেত্রে আমার যতদূর মনে হয়েছে যে এক্স্যাক্টলি এখানে যেটা আসবে সেটা কিন্তু সবই এক্সেপশনাল জিনিসের উপর আসবে। তো সেক্ষেত্রে যে সমস্ত বই রয়েছে এরার কারেকশনের উপরে, বা যেগুলো বিভিন্ন জেনারেল ইংলিশের বই রয়েছে, সেগুলো তোমরা ফলো আপ করলে খুব ভালো করবে। এবং টিজে ফিটিকাইটসের লেখা একটা বই অনলাইনে অ্যাভেলেবল রয়েছে খুব সম্ভবত, কমন মিস্টেকস ইন ইংলিশ। এই বইটা তোমরা যদি পাও কিনে নেওয়ার চেষ্টা করো। ওটা কিন্তু খুব ভালো আইডিয়া, মানে একদম উদাহরণ এবং ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে কী কী সাধারণ ভুলগুলো আমরা করি ইংরেজি বলতে গিয়ে বা লিখতে গিয়ে। তো সেই বিষয়টা, এবং দেখবে আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের যে সমস্ত বইগুলো রয়েছে গ্রামার বই, সেখানে কিন্তু বেশ কিছু সেকশন রয়েছে, বা যেগুলো অলিম্পিয়াডের যে বইগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাডভান্স গ্রামার যথেষ্ট মানে একদম সুপার লেভেলের গ্রামার রয়েছে। এই ধরনের বইগুলো তোমরা কিন্তু কনসাল্ট করতে থাকো। আমি আবারও বলছি, গ্রামার তোমাদের ফান্ডামেন্টাল জায়গায় কোনো সমস্যা নেই, এটা ধরে নিয়ে আমি বলছি। আর যদি ফান্ডামেন্টালে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত সেই ফান্ডামেন্টাল প্রবলেমটা সারিয়ে নিতে হবে, নাহলে কিন্তু অ্যাডভান্স লেভেলে কিছু বুঝতে পারা যাবে না। তো সেক্ষেত্রে গ্রামারের ডিসকাশন তোমাদের সেইটুকুই থাকবে, বা সেভাবেই থাকবে, যেটা হচ্ছে কি কিন্তু তোমাদের সেলফ স্টাডি। এখানে প্র্যাকটিস তোমরা হয়তো কোনো জায়গায় করছো, টিচার হয়তো কেউ কোচ করছেন তোমাদের, যিনি কোচ করেন মানে করুন না কেন, করে থাকুন না কেন, তার পক্ষে সমস্ত কিছু কভার আপ করে দেওয়া খুব মুশকিল আছে, কারণ প্রচুর জিনিস থাকে। আর এরার কারেকশানের জায়গাটা এখানে যেটা রয়েছে,
আমি আবারও বলে নিই, এখানে কিন্তু ধরেই নেওয়া হচ্ছে গ্রামারের সব কিছু তুমি জানো, মানে ফান্ডামেন্টালটা অবশ্যই জানো এবং তার সঙ্গে অ্যাডভান্স জিনিস জানো। কারণ এরার কারেকশনের ছোট্ট কথাটার মধ্যে পুরো গ্রামারটাকে ধরা থাকে। অর্থাৎ পুরো গ্রামার তোমার যদি আইডিয়া থাকে তাহলে যে কোনো জায়গার থেকে যে ভুলটা থাকবে বাক্যের মধ্যে সেই ভুলটা তুমি ধরতে পারবে। এবং অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ইউসেজ কিন্তু এখানে একটা বিশাল বড় জিনিস দেখতে গেলে, নাহলে হয়তো একটু ছোট জিনিস। একটা ভাষা কখন ঠিকঠাক বলছি আমরা, ভোকাবুলারি সেকশনটা, এখানে ইডিয়ামস ঢুকতে পারে, ঠিক আছে? ইডিয়ামসের বিশাল ভাস্ট একটা ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তো আমি পুরো জিনিসটা কভার করতে পারবো না। তাই কমন ইডিয়ামস যেগুলো রয়েছে, তোমরা দেখবে পিসি দাসের একটা গ্রামার বই রয়েছে, সেই পিসি দাসের গ্রামার বইতে কিন্তু কমন ইডিয়ামসের একটা লিস্ট রয়েছে, খুব ভালো একটা লিস্ট। ফ্রেজাল ভার্বস সেই জায়গাটা তোমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। তো এই সমস্ত জায়গাগুলো ল্যাঙ্গুয়েজ ইউসেজ যেটা, সেই ল্যাঙ্গুয়েজ ইউসেজটাকে তোমরা এইভাবে কভার করতে পারো। এবং আরেকটা কথা বলে নিই আমি, ইডিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু প্রভাবও তোমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। ইংলিশ প্রভাবসের লিস্টটা খুব বড় নয়, অনলাইনেও কিন্তু তোমাদের অনেক ইংলিশ প্রভাবসের একটা লিস্ট পেয়ে যাবে, এগুলো রয়েছে। এবং ল্যাঙ্গুয়েজ স্টাডির ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের ভাবতে হবে যে ইংরেজির যে বিভিন্ন রকম গ্রামাটিক্যাল স্পেশাল রুল যেটা একে অ্যাফেক্ট করে, অর্থাৎ বাক্য গঠনকে অ্যাফেক্ট করে, সেটাও কিন্তু জানতে হবে। তো এই হচ্ছে মোদ্দা বিষয়। এইবারে দাঁড়িয়ে যাচ্ছে কোথায় না, কম্পোজিশন, যেটা 9-10-এ রয়েছে। মাত্র 50 থেকে 60টা শব্দে একটা তোমাকে টপিকের উপরে প্যারাগ্রাফ লিখতে হবে। আমি যে ধরে নিই একটা বাক্যে 10টা শব্দ আছে, তাহলে 5 থেকে 6টা, বা যদি অন্যদিকে ভাবি যে 8টা, যদি 7-8টা থাকে তাহলে দেখা আছে 28 64, 7টা থেকে 8টা বাক্য লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু খুব খুব চুজি হতে হবে। ইন্ট্রোডাকশন লাইনটা থাকবে অসাধারণ ক্যাচি একটা লাইন, যেখানে কিন্তু মেন সাবজেক্ট ম্যাটারটা তোমাকে ঢুকিয়ে ফেলতে হবে। এবং কনক্লুশনটা তো থাকতে হবে ধামাকাদার, মানে এই অর্থে খুব আনকমন, মাঝখানে মেন বিষয়টা সম্পর্কে 5-6টা বাক্য। এই হচ্ছে মুদ্রা বিষয়। তাহলে একদম ইন্ট্রোডাকশানটা কিন্তু থাকবে খুব ওয়েল চোজেন এবং খুব খুব ভালোভাবে পরীক্ষককে স্ট্রাইক করবে, তার মনকে ছুঁয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর কনক্লুশনটা একটা ফাটাফাটি কনক্লুশন দিতে হবে, এইরকমভাবে ভাববে কিন্তু। এবং অবশ্যই কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না, কারণ যারা হবু শিক্ষক, যারা শিক্ষক হবেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি স্ট্রাকচারাল আমরা মিস্টেক করব না, এটা কখনোই কাম্য হবে না, এটা একটা বিষয়। আর রেটরিক প্রসোডির জায়গাটা হচ্ছে এটাই, আমি আবারও বলছি, প্রসোডি অ্যাকচুয়ালি প্রচণ্ড রকম গোলমেল একটা জায়গা, তবে সেটা গোলমালটা আমি দূর করার চেষ্টা করব যতটা সম্ভব আমার পক্ষে। আর রেটরিকের বেসিক ধ্যান ধারণাটা তোমাকে তৈরি করতে হবে। এটা গ্র্যাজুয়েশনের মতো কিন্তু আসবে না, এখানে আসবে তোমাদের টেক্সচুয়াল রেটরিক্যাল ফিগার ফাইন্ড আউটও করতে আসতে পারে। একটা লাইন দিয়ে দেবে এখানে কী ফিগার রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু একদম পরিষ্কার ধ্যান ধারণা যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে, ঠিক আছে? ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম পরিষ্কার প্রত্যেকটা ফিগার সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়াটা পরিষ্কার করে নিতে হবে, এবং তারপরে তোমাকে যতটা সম্ভব প্র্যাকটিসে যেতে হবে। আর প্রসূতির ক্ষেত্রে যে সমস্ত ভ্যারিয়েশন সাবস্টিটিউশনস আছে, মূলত আমার ধারণায় তোমাদের কোনো একটা 2 কি 4টে লাইন দিয়ে বলবে এখানে কী ধরনের মিটার রয়েছে, এবং তার থেকে যদি একটু কঠিন করে প্রশ্ন করতে চায় তাহলে কোনো ভ্যারিয়েশন বা সাবস্টিটিউশন রয়েছে কি না তা সেটা ফাইন্ড আউট করতে হবে। এই হচ্ছে মোটামুটি সিলেবাস সম্পর্কে একটা গাইডলাইন। এবং লাস্ট অফ অল যে কথাটা বলার সেটা হচ্ছে, যে কোনো সাকসেসের 3টে সিম্পল ম্যাটার থাকে। একটা টার্গেটটা ক্লিয়ার, 2 হচ্ছে একটা ওয়েল থট প্ল্যান, এবং সেটা কন্টিনিউ পারস্যু করে যাওয়ার মতো টেনাসিটি। এই 3 জিনিস থাকলে কিন্তু তুমি ঠিকঠাক একটা জায়গায় পৌঁছবে। টার্গেট তোমাদের ক্লিয়ার, এটা নিয়ে কোনো বলার কিছু নেই। প্ল্যানিংটা তুমি তোমার মতো করে করো, আমি একটা জাস্ট গাইডলাইন দিয়ে আজকে এই ক্লাসটা নিলাম। তোমার অ্যাভেলেবল টাইম, তোমার মানসিক অবস্থা, তোমার ফিজিক্যাল কন্ডিশন, সব কিছু, তোমার পারিবারিক অবস্থা, সব কিছুকে মাথায় রেখে তোমাকে প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটা অ্যাবসার্ড প্ল্যান করো না, সারাদিনে আমি 18 ঘন্টা পড়বো, সারাদিনে কি রাত আমি 2টো বন্ধ পড়বো। এগুলো শুনতে ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কোনো রেজাল্ট দেয় না, আলটিমেটলি উল্টোটাই ঘটে, ভালো থেকে খারাপ বেশি হয়। তাহলে প্র্যাকটিক্যালি তোমার পক্ষে সুস্থ মানে মাথাকে ঘেঁটে না ফেলে কতটা টাইম দেওয়া সম্ভব সেটা ভাবো, এবং সেটা প্রত্যেকটা দিন, সামনে কয়েকটা দিন যেটা বাকি রয়েছে, আজকে একটু আড্ডা মেরে নি বন্ধুদের সঙ্গে,
কাল থেকে পড়বো, এই কাল ব্যাপারটা যেন না থাকে। করনা হোগা তো করনাই হোগা, এবং সেটা আজ থেকে, ডু ইট নাও। এবং সেই প্ল্যানিংটা আগে করে নাও ঠান্ডা মাথায় বসে, তোমার সিচুয়েশন, তোমার অ্যাভেলেবিলিটি অফ টাইম সব কিছু মাথায় রেখে, এবং তারপরে একটা দিকে টার্গেট রেখে তুমি মুভ করো। এবং লাস্ট অফ অল একটা কথা, যদি আমাকে তোমরা বিভিন্ন কমেন্টে প্রশ্ন করো স্যার আদবে এসএসসি ঠিকঠাক হবে তো, সেই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই, কারোর কাছে নেই। যাদের কাছে থাকা তাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। আমি জাস্ট, যেহেতু তোমাদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছিলে হোয়াট শুড বি দ্য গাইডলাইন ফর দ্য পার্টিকুলার সিলেবাস অফ এটা টু সিলেবি, তো সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদের করলাম। যদি কারো কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে, আর যদি একটু হলেও তোমরা উপকৃত হও, দ্যাট উড বি অফকোর্স গ্রেটার হ্যাপিনেস ফর মি। তো আজকে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে টেক্সচুয়াল অ্যানালিসিস এবং অন্যান্য অ্যানালিসিস নিয়ে। সো স্টে ওয়েল, স্টে কানেক্টেড বিটুইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।